হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বাইরের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে সোজা ঘটনায় যাব। যেতে যেতে সবাইকে বলি, আজকে যে ঘটনাটা খুবই ভয়ের হতে চলেছে, সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। আর ঘটনায় যাওয়ার আগে বলে দিই, একটু তো অপেক্ষা করতে হবে। রমা কর্মকার দিদিভাই যে ঘটনা 5খানা তোমাদের একসঙ্গে দেবো, ঘটনাগুলো এতটাই ভয়ের আর এতটাই ভালো বড় ঘটনা, যে ঘটনাগুলো আমার এডিটিং করতে একটু সময় লাগছে, যার কারণে ঘটনাটা আমি তোমাদের দুদিন পর দেব। আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। মেদিনীপুরের এক রাজবাড়ির ঘটনা তোমাদের আজকে শোনাবো। আমাদের যে দাদাভাই ঘটনাটা শেয়ার করেন, দাদাভাই বলেন, আমি একজন ট্রাভেল ব্লগার। আমার জীবনটা আমি খুব ভালোভাবে এই ব্লগিং চ্যানেল করে পরিচালিত করছিলাম। আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো। আমি আমার বাড়ির লোককে বললাম, দেখো তোমরা তো বারবার বলো এইসব ভিডিও টিডিও করে ফোন নিয়ে হাতে ঘুরে টাকা পয়সা ইনকাম করা যায় না। আসলে এখনো পর্যন্ত আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত বোঝে না যে এই সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা, এখান থেকে মানুষ যদি সৎ পথে থাকে ভালোভাবে, এখান থেকেও কিন্তু প্রচুর ইনকাম করা যায়। যেহেতু এখন চাকরি বাকরি সেরকম কিন্তু কারোরই নেই, এখন কিন্তু ঘরে ঘরে মানুষ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবে কিন্তু ভিডিও পোস্ট করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে। আমাদের দাদাভাই বলেন, আমি আমার জীবনে যেই দিনকে প্রথম ভিডিও শুরু করি সেই দিন আমি ফার্স্ট দক্ষিণেশ্বর যাই। কালী মায়ের মন্দির থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। প্রথম দিন আমার ভিডিওয় বেশ ভালোই ভিউজ হয়। আমার মনের বল, আমার নিজের আত্মবিশ্বাস যেন দিনের পর দিন বাড়তে থাকে। আমার আস্তে 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 এত সুন্দরভাবে একটা লোকের সামনে কথা বলা, মানুষের কাছে নিজেকে প্রেজেন্টেশন করা, এই জিনিসটা আমি খুব ভালোভাবে শিখে যাই। আমার যখন আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করতে থাকে, আমার বাড়ির লোক আমাকে বলতে থাকে যে কি হলো, এতদিন ধরে তুই ভিডিও করিস, কি করিস এসব ফোন টোন নিয়ে, কই কোনো কিছু তো দেখতেই পাচ্ছি না, টাকা কবে আসবে? তখন আমি বাড়ির লোককে বলি, একটু অপেক্ষা করো, ঠিক সময় দেখবে টাকা আসবে, একটু অপেক্ষা করো। দেখো অনেকটা সময় লাগে, সব রাস্তায় হাঁটতে গেলে এত সহজে মানুষ তার যে আশা সেটা পূরণ করতে পারে না। ধৈর্য দরকার, মানুষের অনেক ধৈর্য বলে এইসব জায়গায় পৌঁছানো যায়। ধৈর্য শক্তি না থাকলে হবে না। যাই হোক, মা বাবাকে আশ্বাস দিতে 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 আর কোথাও গিয়ে তারা মাকে বলতাম, মা তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন করে দাও মা। যা হোক, 1 মাসও যদি টাকা হাতে পাই, যদি মা বাবার কাছে রাখতে পারি, তাহলে হয়তো নিজে মাথা তুলে মা বাবার কাছে দাঁড়াতে পারবো। তারাও তো ছোট থেকে মানুষ করেছে। যাই হোক, দাদাভাই বলেন, খুব তাড়াতাড়ি ম্যাডাম আমার সেই দিনটা চলে আসে। চ্যানেল মনিটাইজেশন হওয়ার 2 মাসের মাথায় আমি ফার্স্ট পেমেন্ট পাই। যখন আমি ফার্স্ট পেমেন্ট পাই, আমি কিছুই বলিনি, তুলে এনে সোজা বাবার হাতে রাখি। বাবা আমাকে বলল, এতগুলো টাকা কোথা দিয়ে পেলি? আমি বললাম, কেন পাবো না? তোমরা সব সময় বলতে না যে এই ফোন নিয়ে কি করিস, কোনো টাকা পয়সা কিছুই তো হয় না। দেখো এই ফোন দিয়েই আমি এই টাকা সামান্য তোমাদের জন্য ইনকাম করে নিয়ে এসেছি, নাও। বাবা মা সেই দিনের পর থেকে আমার প্রতি আত্মবিশ্বাস, তাদের ভালোবাসা, তখন জনে জনে পাড়ায়, মুদিখানা দোকানে, বাজারে, সব জায়গায় আমার বাবা মা বলতো, আমার ছেলে ভিডিও করে, আমার ছেলে ভিডিও করে টাকা ইনকাম করে। সবাইকে বলতে লাগলো, কারণ যখন আমি ভিডিও করতাম তখন প্রচুর লোক পেছনে কথা বলতো, যেটা বাবা মায়ের পছন্দ হতো না। বাবা মাকে বলতো, কি ব্যাপার তোমার এত বড় ছেলে কাজকর্ম কিছু করে না? জানি আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কাজকর্ম নেই, ওই তোমার ছেলেকে ফোন নিয়ে কি করতে দেখি, হ্যাঁ মাঝে মাঝে আমাদের ফোনেও দেখি তোমার ছেলের ভিডিও আসে, আমাদের ভালো লাগে না ওইসব, আমরা বন্ধ করে দিই। তো তখন বাবা মায়ের শুনতে খারাপ লাগতো, এটা লাগাটা স্বাভাবিক।
যাই হোক, আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম, আমার এই লাইনে এসে ইউটিউবে অনেক বন্ধু বান্ধব হয়ে যায়, তারাও ছোট বড় ভিডিও করে, আমার সমগামী সবাই। তো একজন আমাকে বলল যে দাদা, এরকম আমরা একটা জায়গার খোঁজ পেয়েছি, ওখানটা কিন্তু বেশ পরিবেশটা ভৌতিক, অনেক ভয়ের ব্যাপার, যাবে নাকি? চলো না, আমরা যাব, একসঙ্গে যাই। হয় না, অনেক ইউটিউবাররা একসঙ্গে ঘুরতে যায়, অনেক জায়গা এক্সপ্লোর করতে যায়। তখন আমাদের দাদা বলেন যে কোথায়? তখন বলে মেদিনীপুরে একটি রাজবাড়ি আছে, ওই রাজবাড়িতে যাব। ওখানে মেদিনীপুরে একটি হোটেল আমরা নিয়ে থাকবো, আর রাজবাড়িতে আমরা রাতের বেলা একদিন থাকার চেষ্টা করব। ওখানে যারা আছে রাজবাড়িতে একজন দায়িত্বে থাকে, দেখাশোনা করে, ও আমরা ঠিক হাত হাত করে নেবো, চলো, যাবে দাদা? তখন সে দাদা বলে যে ম্যাডাম, আমাকে যখন বললো, দেখেন আমি তো একজন ট্রাভেল ব্লগার, আমার এটা মানায়। ওরা সব এমনি ব্লগিং করে, কারো শর্টস ভিডিওর চ্যানেল এরকম। আমাকে যখন ওরা বলল, আমি তখন বললাম হ্যাঁ, আমি তো যেতেই পারি, কারণ আমি তো ট্রাভেল ব্লগিং করি। আর সব থেকে বড় কথা, আমার তখন কদিন ধরে ঘরে বসা, কোন জায়গায় যাব সেটা বুঝতে পারছি না। এবার বাইরে যেতে গেলে টাকা পয়সার একটা ব্যাপার থাকেই তো। তা মেদিনীপুরটা বাড়ির কাছাকাছি হবে। আমি বললাম ঠিক আছে, ওদেরকে বললাম তাহলে কবে বেরোনো যাবে। ওরা আমাকে বলল যে চলো, সামনের সপ্তাহে আমরা শনিবার দিন যাব। শনিবার দিন যাব, রোববার দিনকে আমরা সারা রাত থাকবো, শনিবারে থাকবো না, রোববার দিন থাকবো। আর সকালবেলা বেরিয়ে যার মতো যে চলে আসবো। আমাদের মোটামুটি একদিনের জন্য হোটেল ভাড়া নিতে হবে। তো আমরা 3জন ইউটিউবার গেছিলাম। দাদাভাই বলেন ম্যাডাম, আমরা মোটামুটি বাড়ি থেকে শনিবার দিনকে বেরোই সকাল 8টার দিকে। আমরা চলে যাই, বেশিক্ষণ লাগে না, 11টার মধ্যে চলে যাই। সকালে 11টা আমরা নিজেরা গাড়ি নিয়ে গেছিলাম, ট্রেনে বাসে যাইনি। তা আমরা একটা গাড়ি ভাড়া করে যাই। তারপর ওখানে যাওয়ার পর গাড়িটি ছেড়ে দিই, একটা হোটেলে আমরা উঠি। তো আমরা হোটেলে যাওয়ার পর আমরা না স্থানীয় লোকের মুখ থেকে নানা রকম মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকি, কারণ জানতে যদি কিছুটা পারি, এক্সট্রা কিছু নলেজ হয়, তাহলে সেটা ইউটিউবে বলতে পারবো, তোমাদের ভালো লাগবে। যার কারণে ওখানে স্থানীয় চায়ের দোকানে হয়তো রাস্তায় বেরিয়ে দুটো ফল কিনতে গেছে, খাওয়া দাওয়ার পর একটু শসা স্যালাড খাবে, সেগুলো যেখানেই যাচ্ছে না কেন নতুন নতুন মুখ দেখছে আর ভিডিও করতে থাকে, সেই রাজবাড়ির কথা মানে তাদের কাছে জানতে থাকে। এবার অনেকেই বলে যে ওই রাজবাড়িতে এখনো পর্যন্ত একটি নারী কণ্ঠে আর্তনাদ শোনা যায়, এখনো পর্যন্ত ভিতর থেকে ছাগলের শব্দ, রাতের বেলা ছাগল কাঁদে ওই রাজবাড়ির ভেতর দিয়ে। তারপর মহিলা কণ্ঠে পায়ের নুপুরে মনে হয় যেন কেউ ছুমছুম করে পুরো রাজবাড়িটা ভাঙাচোরা, একদম মনে হয় ভিতরে যেন কেউ ঘুরছে। এমনকি রাজবাড়ির ছাদের উপর বড় বড় সেই গাছ হয়ে গেছে, ছাদটা ভাঙা কিন্তু ওই দেয়াল বেয়ে ভাঙা স্তূপগুলো রয়েছে, ওর মধ্যে গাছ হয়ে গেছে। অনেক সময় স্থানীয় লোক বলে রাতের বেলা ওই ছাদের মধ্যে ভাঙা ছাদেই বলে একজনকে শাড়ি পরে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার চুল ছাড়া থাকে। মানে অনেকেই ওখানের লোকের এগুলো অভিজ্ঞতা, তারা বলে অমাবস্যা পূর্ণিমায় ওইখান থেকে কেউ যাতায়াত করে না। ওই যে রাজবাড়ি মেদিনীপুরের, বলছে ওর সামনে দিয়ে কেউ যায় না, ফাঁকা মাঠ আছে, ওই মাঠে সন্ধ্যাবেলা কেউ খেলতেও যায় না, বিকেলবেলা যায় না। মানে অমাবস্যা পূর্ণিমা থাকলে যারা মা বাবা আছে বাচ্চাদের, তারা ওইদিকে কেউ যেতে দেয় না। আমাদের দাদাভাই বলেন ম্যাডাম, আমরা এগুলো স্থানীয় লোক, পাড়ার লোক, বাজার দোকানের লোকদের কাছ দিয়ে এগুলো আমরা সব জানি, খোঁজ খবর করলাম। তারপর আমরা এই জিনিসটা জানার পর সব রুমে গিয়ে খাওয়া দাওয়া করি, আর রুমে গিয়ে আমরা সবাই আলোচনা করছি যে এরকম তো শুনলাম, আদৌ কি সত্যি? মানে আমরা অনেকটাই ভাবতাম যে মানুষও অনেকে আছে তো, স্থানীয় লোকরাও এরকম ছড়ায়, আদৌ কি সত্যি? আমাদের মনে হয় যে না না, কত বছরের রাজবাড়ি, সেই প্রায় 160 বছর রাজবাড়ির বয়স,
ভাঙা অবস্থায় পড়ে আছে 160 বছর ধরে। তো লোকে আবার মিথ্যা কথা বলবে। যাই হোক, আমরা এই কথাগুলো নিজেদের মধ্যে একটা আলোচনা করি। দেন আমরা সবাই রাতের বেলা বেরোবো বলে যে যার মতো গামবুট নিই, কেন পুরো জঙ্গলে ভরা, লোকজন তো যাতায়াত করে না, গরু ছাগল পর্যন্ত ওখানে বাঁধে না। কারণ ওখানে হোটেলে আমরা জানতে পারি, যখন আমাদের জিজ্ঞেস করে যে স্যার আপনারা মানে কিসের জন্য এসছেন, ভিডিও টিডিও করতে, দেখে বলে আপনারা কি ভিডিও করেন নাকি। দেখো এখন তো সোশ্যাল মিডিয়া সবাই জানে, যে ফোন হাতে ক্যামেরা দেখলেই জানে যে ভিডিও টিডিও করে। তো এরকম আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে, কিন্তু আমরা তখন বলি, তখন ওরা বলে যে যখন আপনারা যেতে তো না করছি, যদি যান আপনারা কিন্তু বুট ঠুট পরে যাবেন, কারণ ওইখানে না অনেক সাপ আছে। আপনারা দেখুন, ভূত টুত দেখতে পারবেন কিনা জানি না, কারণ এটা গ্রামের লোকের মুখে শোনা যে ওখানে কিছু আছে, কিন্তু আপনারা পায়ে বুট টুট পরে যাবেন, কারণ সাপ টাপ তো থাকতে পারে, ভূত টুত না দেখা গেলেও সাপে কোনো ক্ষতি করে দিতে পারে। তো তখন দাদা ভাই গামবুট ওনারা সব ক্যারি করছিলেন। জানেন এত বড়, এত বছর ধরে যখন একটা রাজবাড়ি পড়ে আছে, তাহলে অবশ্যই সেই রাজবাড়িতে ভূত তো থাকবেই। তো সেই রাজবাড়িতে সাপ তো থাকবেই, সাপ বিছে এগুলো তো থাকবেই। তো দাদা ভাই বলেন, ম্যাডাম আপনি বিলিভ করবেন না, আমরা বড় বড় টর্চ, আমাদের সঙ্গে কিছু জিনিসপত্র আমরা নিয়ে নিই, মানে হয়তো ডাকাতিও হতে পারে। ফোনগুলো তো দামি দামি আছে, সাথে ক্যামেরাও আছে, ট্রাইপড, আমাদের গায়ে টাকা পয়সা সোনা দানা কিছু আছে, তার জন্য আমরা কিছু অস্ত্র ধারালো সেগুলোও নিয়ে নিই, যাতে সব দিক থেকে আমরা প্রোটেকশনটা নিয়ে যাব। তা আমাদেরকে যখন বেরোবো তার আগে আমরা কফি বলি হোটেলে একটি বয়কে, যে একটু রিসেপশন থেকে আমাদের কফি এনে দাও। তো ওরা আমাদের কফি দেয় তিনজনকে। তখন ছেলেটি বলে যে দাদা বেস্ট অফ লাক, আপনি যাচ্ছেন খুব ভালো, কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ ওই জায়গাটা না ঠিক ভালো না। তখন জানতে চাইলাম যে হ্যাঁ, সবার মুখে তো স্থানীয় লোকে শুনলাম জায়গাটা ভালো না, তোমার কি কোনো কিছু অভিজ্ঞতা আছে, তাহলে আমাদের বলতে পারো। তখন ছেলেটি বলল যে একটা অভিজ্ঞতা আমি বলবো, সেটা হচ্ছে ওই যে রাজবাড়িটা আছে, ওই রাজবাড়ির পাশেই হচ্ছে আমাদের বাড়ি। তখন আমি বলি, ও মাই গড, তাহলে তো খুব ভালো হলো, রাজবাড়ির আশেপাশে যখন তোমার বাড়ি, তাহলে তো তুমি অনেক কিছু জানো, বলনি কেন? বলছে না, আসলে আপনারা তো জিজ্ঞেস করেননি, আমি আর যেচে বলিনি। তখন আমি জানতে চাইলাম যে কি ব্যাপার, বলো, আমরা শুনতে চাই। তখন বলল যে অ্যাকচুয়ালি ওই যে রাজবাড়ি, ওই রাজবাড়ির কাছে গ্রামের কেউ গরু ছাগলও বাঁধে না, কারণ আমার বাবার একটি ছাগল ওই রাজবাড়িতে একবার বেঁধে এসেছিল। সেই ছাগলটাকে সারা গ্রামে আমাদের আর পাওয়া যায়নি। এমনকি রাজবাড়ির ভেতরেও তো দিনের বেলা ভয়তে কেউ ঢোকে না। আমার বাবা সেই ছাগলটাকে খুঁজতে খুঁজতে ভিতরে যায়, বাবা কাকা জ্যাঠা সবাই যায়, কিন্তু সেই ছাগলটাকে পাওয়া যায়নি। কিন্তু ওই ছাগলটা প্রায় 7-8 দিন পর ওইখানে ঘুড়ির সময়, বাচ্চারা তো অতটা মানে না, কোনো এক বাচ্চা ছেলে ঘুড়ি ধরার জন্য ছুটে চলে যায়, ওনার মাথায় ছিল না। যখন যায় তখন দেখে ওই ছাগলের কঙ্কাল পুরো মাংসটা খেয়ে নিয়েছে, শুধু ছাগলের মাথা আর ওর বডির যে কঙ্কাল, সেই কঙ্কালটা ওই মানে রাজবাড়ির ভেতরেই পড়ে আছে সিঁড়ির মধ্যে। তো এসে ও পাড়ায় সবাইকে কিন্তু জানায় যে আমি এরকম দেখেছি, একটা ছাগলের কঙ্কাল পড়ে আছে। তখন আমার বাবা, আমার কাকা, আমিও পর্যন্ত, তখন এই হোটেলে আমি কাজ করতাম না, আমি ছুটে যাই। যখন ছুটে যাই তখন সত্যি দেখি যে হ্যাঁ, ছাগলের একটি কঙ্কাল পড়ে আছে, যেটা অনুমান করলাম যে ওটা আমাদেরই ছাগল, কারণ কারোর ছাগল তো কেউ ওখানে বাঁধেই না, কোনোদিনই কেউ বাঁধে না। আর এর আগেও নাকি গ্রামে, অনেক আগেও নাকি এরকম হয়েছে, কারণ 160 বছরের পুরনো রাজবাড়ি, বুঝতেই পারছো ওখানে প্রচুর ইতিহাস আছে, মানে মানুষ এখনো পর্যন্ত কেউ সেই ইতিহাস সত্যি কথা বলতে জানেই না। যাই হোক, বলল দাদা আপনাদের খুব ভালো লাগলো দেখে,
আপনারা আমাদের এখানের ঘটনাটা কালেক্ট করে আপনারা ইউটিউবে দেবেন। চ্যানেলের নামগুলো ওরা জানলো, তারপর বললো যে দাদা ভাই আমি যে বলেছি আপনি আমার ভিডিওটাও দেবেন। আমরা বললাম ঠিক আছে ভাই। যাই হোক বলে আমরা তখন 6:30 7টা বাজে। আমাদের দাদা বলেন, ম্যাডাম মনে না যেরকম একটা আনন্দ হচ্ছে, একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, একটা কোথাও গিয়ে মনের মধ্যে ভয় ভয় লাগছে, কোথাও গিয়ে একটা মানে খুশিও হচ্ছে যে চ্যানেলটা একটু রিচ বাড়বে, একটা ভৌতিক পরিবেশে যাচ্ছি। আর মনে প্রচুর চাপা ভয়, কেউ কাউকে বলছি না, মুখ দেখে বুঝতে পারছি তিনজনই আমরা ভয়ে আছি। আসলে কেউ কাউকে বললে কাজটা হয় না, কারণ আমি যদি ভয় পেয়ে যাই আরো দুজন ভয় পাবে, যার জন্য চুপচাপ রয়েছি। যাই হোক আমরা ঠিক 7:30টার দিকে একটা গাড়ি ধরলাম ওখান থেকে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, কোনো গাড়ি রাতের বেলা ওই রাজবাড়ির দিকে যেতে চাইছে না। যাকে বলছি সে বলছে যে না আমরা ওইদিকে যাবো না, এত রাতে যাব না। যাই হোক একটা মানে অটোওয়ালা ভাইকে বেশ একটু টাকা পয়সা দিয়ে বললাম দাদা একটু ছেড়ে দেন, কেন রাজবাড়ি এখান থেকে অনেক কিলোমিটার, পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, আমাদের কাছে কোনো রকম বাইক নেই 2 চাকা যে আমরা চলে যাব, একটুখানি আমাদের সাহায্য করুন। তখন সেই অটোওয়ালা ভাইটি বলল যাবো, আমাকে ডবল টাকা দিতে হবে, 1 কিলোমিটার রাস্তা আগে ছেড়ে দেবে, বুঝতে পারছো? 1 কিলোমিটার মানে কম, 1 কিলোমিটার আমাদের ছেড়ে দেবে। জঙ্গলের পথ শুরু হচ্ছে, বলছে সেই জঙ্গলের পথ ধরে গাড়ি আর যাবে না, বলছে আমি একা ওখান থেকে ফিরতে পারবো না, কারণ ওই 1 কিলোমিটার আগে ওই জঙ্গলের পথ থেকেই নাকি জায়গা খারাপ হয়ে যাচ্ছে। ভালো কথা। তো দাদা ভাই কিছু উপায় নেই, তারা তখন তিনজন বলল ঠিক আছে তাহলে আমরা এরকম করেই যাবো। বলছে মানে বলছে বিশ্বাস করবেন না, মানে আমরা কোনো রকম মানে ওই অটোলাকে হাতে করে টাকা পয়সা বেশি দেওয়ার লোক দেখিয়ে আমরা 1 কিলোমিটার আগে রাস্তায় গিয়ে নামলাম। যখন আমরা নামলাম রাত তখন 9টা বাজে। চারপাশে কোনো জনবসতি নেই, শুধু ঝিঝি পোকার শব্দ, আর চারপাশে জোনাকি উঠছে, আর জঙ্গলের একটা খসখস করে পাতা ঘষা হাওয়ার শব্দ, আর কোনো শব্দ নেই। খুব ভয় লাগছে, খুব ভয়। এগোবো কি করে, যাবো কি করে রাজবাড়িতে, খুব ভয় করছে। কিন্তু তাও হার মানবো না, রাজার বাড়ি, দিনের বেলা তো ঘুরে গেছি আমরা, রাতের বেলা কি আর ভয়, যাই না। যাই হোক 3 বন্ধু আমরা গেলাম। এবার আমরা তিনজনের কাল্পনিক নাম দিচ্ছি, যে দাদা ভাই ঘটনাটা শেয়ার করেন। দাদা ভাইয়ের নাম আমি দিলাম রাজ, আর যে আরো 2জন ইউটিউবার ছিলেন, একজনের নাম দিলাম রাজা, একজনের নাম দিলাম বিজয়। ঠিক আছে, নাহলে বুঝতে পারবে না, এখান থেকে ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। রাজ দাদা ভাই যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন বলছেন, ম্যাডাম আমরা 3জন হাঁটছি, আমাদের অটো কিন্তু দিয়ে তার মতো তার প্রাপ্য টাকা বুঝে নিয়ে সে কিন্তু ওখান থেকে চম্পট দেয়। যখন ওখানে অটোটি ছিল, হেডলাইটের আলোতে বুঝতে পারছিলাম না কতটা ঘন জঙ্গল, কতটা অন্ধকার। দিনের বেলা যখন আমরা আসি তখন যেন মনে হচ্ছিল কোনো ব্যাপারই না, কিন্তু রাতের বেলা পরিবেশটা পুরোটাই বদলে যায়। রোববার দিন, সেই দিন মনে ছিল খুব ভালো করে রবিবার, আমরা শনিবার দিনের বেলা মানে সকাল দিকে ঘুরে যাই। রাতের বেলা যখন আমরা রোববার যাচ্ছি, আমাদের হাতে টর্চ, একটি টর্চ আমরা 3জন ব্যবহার করছি। আমি রাজাকে আর আমি এইদিকে বিজয়কে বললাম যে দেখ তোরা কিন্তু টর্চটা একটা টর্চ ব্যবহার কর, সারা রাত আমাদের রাজবাড়িতে থাকতে হবে, আমাদের কিন্তু 3টে টর্চ ধরালে কিন্তু হবে না, কারণ যদি এখন 3টে টর্চ একবারে ধরিয়ে যায় তাহলে পারে কিন্তু সমস্যায় পড়বো। রাতে যদি টর্চের আলো কমে যায় বা যদি টর্চ না জ্বলে তাহলে আমরা কি করব। সে যাই হোক, ভয় লাগলেও আমাদের তো সাকসেস হতেই হবে। আমরা যখন রাজবাড়ির দিকে পা বাড়িয়েছি, আমরা কোনো মতে পেছু পা যাব না, যত যাই হয়ে যাক আমরা রাজবাড়ি যাব,
সারা রাত রাজবাড়িতে আমরা থাকবই। তখন আমাদের রাজ দাদাভাই বলছে যে আমরা যে রাজার বাড়ি যাচ্ছি, মানে সেটা ওখানের মানুষরা রাজবাড়ি রাজবাড়ি বলে রাজার বাড়িকে। তো সেই রাজার বাড়ির অনেক ইতিহাস আমরা কিন্তু একদিনে গ্যাদারিং করে ফেলেছি। ভয়টা সেরকম লাগছে, মানে সেই একদম চরম সীমায় ভয়, কিন্তু আমরা সাহস করে এগোচ্ছি। দাদাভাই বলেন আমার সাথে যে আমার রাজা আর একজন যে ইউটিউবার ছিল, আমি তাদের দুজনকে বললাম আমরা তিনজন কিন্তু রাজবাড়িতে একসঙ্গেই থাকবো। হাঁটতে 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 একদম মাটির কাঁচা পাকা রাস্তা, মাটির একদম কাঁচা রাস্তা, চারপাশে দুপাশে মানে যেদিকে তাকাচ্ছি শুধু কালো অন্ধকার ঘুচকুচ কুচকুচ করছে জঙ্গল আর জোনাকির ডাক ছাড়া। আর আমরা হেঁটে যাচ্ছি, আমরা গামবুট তো অলরেডি পরে নিয়েছি, আর গামবুটের শব্দ আর কিচ্ছু নেই। কোনো রকমে দেখতে পারলাম দূরে যেন অপেক্ষা করে আমাদেরকে ডাকছে, আয় আজকে তোদের অবস্থা খারাপ হবে, আয়। জানি না কেন সেই রাজার বাড়ি রাতের বেলা এরকম লাগছে, মনে হচ্ছে যেন আমাদের মানে গিলে খেতে আসছে, এত ভয় লাগছে। কোনো রকমে আস্তে আস্তে যখন রাজার বাড়িতে ঢুকছি, চারপাশে শুধু ভাঙা পাঁচিলের ভাঙা স্তূপ পড়ে রয়েছে, আর চারপাশে শুধু গভীর জঙ্গল, কোমর পর্যন্ত গাছগাছালিতে ভরা, অন্ধকার ঘুটঘুট করছে। তখন আমরা তিনজন তিনটে টর্চ জ্বালাই, সে বিশাল আলো, চারপাশে আমরা টর্চের আলো দিয়ে ভালো করে দেখি। মনে প্রাণে ভয়, বুকের ভিতরটা যেন ধুকধুক ধুকধুক করছে। আমরা গেলাম, গিয়ে আমরা চুপ করে একটা কোণ নিয়ে বসে আছি। দেখছি থেকে থেকে ছপাত 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 করে একটা শব্দ হচ্ছে। তিনজন তিনজনের মুখের দিকে তাকাচ্ছি, বেশ ভয় লাগছে, কিন্তু এত অন্ধকারে ভিডিও শ্যুট করব কি করে? এত অন্ধকার, মানে কিছু তো দেখাই যাচ্ছে না, ক্যামেরার ফোকাস নিতে পারছে না, পুরো হিজি হয়ে যাচ্ছে। আমাদের তখন রাজা বলে যে ইউটিউবারটা ছিল, ও তখন আমাকে বলল, রাজদা একটা কাজ করো, আমরা এই টর্চগুলোকে একটা জায়গায় সিঁড়িটার কাছে ফিট করে দিই, তিনজন তিন দিকে আমরা ভিডিওটা করি, তাহলে তোমারও ভিডিও ক্যাপচার হবে, আমারও হবে, ওরও হবে, চলো তাই করি। আমি বললাম বলছিস? বললো হ্যাঁ, তাহলে অন্ধকারে হবে না, একজন টর্চ নিয়ে হাতে ওরকম করে ফোকাস হচ্ছে না, এত অন্ধকার। বলছে আমরা ভুলেই গেছি আমাদের কাছে তো ক্যামেরা আছে, ক্যামেরাতে অন্ধকার ভালো শ্যুট করা যায়, কিন্তু ভয়তে আমরা সবাই ভ্যাকা চ্যাকা খেয়ে গেছি তিনজনই। তারপর হঠাৎ করে আমাকে বলল যে আচ্ছা আমাদের কাছে তো ক্যামেরা আছে, ক্যামেরা বের করলেই তো হয়ে যায়, নাইট মোশন ক্যামেরা দিয়ে যদি আমরা শ্যুট করি তাহলে তো আমাদের আলোই লাগবে না। তখন বললাম হ্যাঁ, তাহলে একটা কাজ কর, ক্যামেরাটা ওই ভাঙা পাঁচিলের উপরে তুই সেট করে দে, এদিকে হাতে আমরা ফোনেও শ্যুট করি, আর ক্যামেরাতে যদি কোনো রকম কিছু যাওয়া আসা করে তাহলে সেইটা ক্যাপচার হবে। বললো ঠিক আছে, সেরকমই কথা মতো কাজ। আমরা ক্যামেরাটা একটা জায়গায় সেট করলাম, ভাঙা দেয়ালের মধ্যে সেট করে আমরা কিন্তু নিজেরা এবার নিজেদের মতো করে ফোন নিয়ে আস্তে আস্তে ঘুরছি। ক্যামেরা কিন্তু এক জায়গায় লাগালো, আমরা তিনজন কিন্তু ফোন নিয়ে তিনজন তিনজনের মতো করে ভিডিও করছি, আমরা কিন্তু কেউ ক্যামেরার কাছে নেই। এবার সব থেকে বড় কথা হলো, আমরা ঘুরতে 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 চারপাশে প্রচণ্ড একটা সময় আমাদের দেখলাম পুরো রাজার ভাঙা যে মহলটা, এতটা ঠান্ডা অনুভব হচ্ছে, গরমের সময় ঠান্ডা হওয়ার কোনো প্রশ্নই হয় না। আমি বেগতিক দেখে সাথে সাথে রাজাকে বললাম, রাজা একটু চটর পটর ছেলে, আর একজন ছিল একটু ভীতু চুপচাপ। রাজাকে বললাম, রাজা ঘড়িতে কটা বাজে দেখতো? রাজা বলল 12টা 5 হতে যাচ্ছে রাজদা। আমি বললাম আচ্ছা, পরিবেশটা কিছু বুঝতে পারছিস? যেন অনেকক্ষণ থেকে একটা সাহস আমাদের কাজ করছে। তখন ওরা দুজন বলল হ্যাঁ ঠান্ডা লাগছে। বলল চল, এখন আমরা আর হাঁটাহাঁটি করব না, সারা রাত আছে, 12টা বেজে গেছে। গ্রামের লোকের মুখে শুনেছি রাত 12টার পরে এখানে নাকি মহিলার কোনো পায়ে নুপুরের শব্দ হয়,
হাসির শব্দ হয়, চিৎকার করে, চিৎকারের শব্দ হয়, আবার নাকি ছাগল ডাকারও আওয়াজ পাওয়া যায়। আমরা আজকে সেগুলো শুনবো, যদি কপালে থাকে। আজকে আমাদের ক্যামেরাতে কিছু তো আজকে ক্যাপচার হবে। যাক, ভালো কথা। আমাদের রাজদা বলে, জানেন ম্যাডাম, আমি আর ওই 2 ইউটিউবার ভাই, ওরা হচ্ছে আমার থেকে অনেক জুনিয়র, আমি সিনিয়র। আমরা 3 জন চুপ করে সিঁড়ির কোণে একটা জায়গায় বসে আছি। আমাদের কিন্তু ভয় ভয় লাগছে, খুব ভালো ভয় লাগছে। তাও 3 জন 3 জনের মতো করে বসে আছি। ঠিক যখন রাত 1:30 বাজে, আমরা শুধু ঘড়ি দেখছি, ভোরের অপেক্ষায়, যে ভোর কখন হবে। ভোর তো হচ্ছে না, আর যেন মনে হচ্ছে চারপাশে এত ভয় লাগছে, মানে চারপাশে ঝিঝি পোকার শব্দ, আর পুরো নিস্তব্ধতা ওখানে যেন বিরাজমান। কোনো হাওয়া নেই, কিন্তু অফুরন্ত ঠান্ডা, এসিও হার মেনে যাবে, এত ভয় লাগছে। একটা সময় পায়ের নুপুরের দুবার ছুম ছুম করে শব্দ, মনে হলো সিঁড়ির ঠিক উপর থেকে কেউ যেন 2 পা নিচে নামলো, নেমে যেন ওখানেই থমকে দাঁড়িয়ে গেল। আমাদের সবার মুখ শুকিয়ে গেল। আমরা সবাই সবার দিকে শুধু দেখছি। ওই ঠান্ডার মধ্যেও আমাদের কপাল দিয়ে আস্তে 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 ঘাম বেরোচ্ছে। খুব ভয় লাগছে। কেন ভয় লাগছে সেটা বুঝতে পারছি না, খুব ভয় লাগছে। হঠাৎ করে মানে আমি রাজকে বললাম যে হঠাৎ করে আমি রাজাকে বললাম, রাজা একটু জল দে তো ভাই, মুখটা শুকিয়ে আসছে। রাজা বলল, আমারও। আমরা তাড়াতাড়ি সবাই 1 ঢোক করে জল খেলাম। জল শেষ হয়ে গেলে জল কোথা দিয়ে পাবো? 1 ঢোক করে জল খেয়ে আমরা চুপচাপ ওখানে বসে আছি। ঠিক রাত 3টে বাজে, বুঝতে পারছি না, ছাগল যেরকম ডাকে সেরকম ছাগল ডাকার শব্দ হচ্ছে। কোথা দিয়ে বলছি, সেটা হচ্ছে ওই যে রাজার পুরনো মহল, সেইখান থেকে না, সামনেই যে বিশাল বড় পুরনো কালের সেকালের সেই বারান্দা থাকে, যেই বারান্দার চারপাশের পুরো ঘেরা যে পিলার, সেগুলো ভেঙে গেছে, কিচ্ছু নেই। ওইখান থেকে মানে ছাগল খুব চিৎকার করছে, পুরো ছাগল চিৎকার করার শব্দ পাচ্ছি। আমরা রীতিমতো ওখানে সবাই ভয়ে জমে গেছি। মানে বুঝতে পারছি হয়তো আমরা এখান থেকে আর বেরিয়ে যেতে পারবো না। আমাদের মনে হয় সত্যি, মানে অনেকেই না করেছিল, এখন ভয়টা লাগছে যে কেন আসলাম। সবাই ভাবছি কেন আসলাম, কি দরকার ছিল। দিনের বেলা সন্ধেবেলা যদি ভিডিও করে চলে যেতাম, রাতের বেলা থাকার কি দরকার ছিল। তাও মনে মনে ভয় পেলেও ওই যে একটা চেষ্টা, ইউটিউবে ভিউজ হবে বেশি, ভিউজ বেশি হলে পারে লোকে আমাদের চিনবে, জানবে, চ্যানেলটা বড় হবে। সাথে সে ভাইগুলো আছে, ওদেরও চ্যানেল ছোট ছোট, ওরা টাকা পয়সা কিছু কামায় না, মানে এখনো মনিটাইজেশন হয়নি। যে আমার চ্যানেল তাও মনিটাইজেশন হয়েছে 2 মাস 3 মাস অন্তর অন্তর কিছু হলেও আমি টাকা পাই। তো এইসব ভাবনা চিন্তা করে বেশ একটা ভয় ভয় লাগছে। হঠাৎ এরকম সময় কি বলবো, আমি মানে শুনলে রীতিমতো ভয় পাবে। আমাদের দাদাভাই বলছেন, ম্যাডাম আমি দেখলাম বারান্দা দিয়ে একজন মহিলা, পায়ে নুপুর পরা, সাদা শাড়ি পরা, একদম রোগা পাতলা, যার মুখ বলে কোনো জিনিস নেই, শুধু গলা থেকে পা পর্যন্ত দেখছি, মানে কোমরটা না অনেকটা ছড়ানো, মানে যে সাদা মতো শাড়ি কি কি পরে আছে কিছু ভয়তে বুঝতে পারছি না। কেউ একজন বারান্দা দিয়ে হেঁটে 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 ওই পেছন দিকে চলে গেল। তখন আমাকে রাজা বলছে, রীতিমতো আমার গা কাটা দিচ্ছে। ভাবো শুধু, মানে কেন কাটা দিচ্ছে জানো, এইসব ভিডিও আমরা করি তো, জাস্ট মানে ধারণা করো, ধারণা। তখন রাজা বলছে, রাজদা চলো আমরা পেছনে যাই, দেখি মহিলাটা পেছন দিকে গেল। তখন রাজদা বলছে যে, যাবি, পারবি সাহস করে যেতে? বলছে, হ্যাঁ, এখানে বসে থাকলে হবে নাকি, আমরা ভিডিও করতে এসছি, চলো। ঘড়িতে তখন বাজে 3টে 6। আমি বললাম, হ্যাঁ 4টে বাজলে তো ভোর হয়ে যাবে। দেখি 3টে যখন বেজেই গেছে, আর তো কিছুক্ষণ ব্যাপার, চল দেখি যাই। তখন আমরা
ওর সাথে সাথে যাই, মানে ওই যে মহিলাটি গেল, মহিলাটি অ্যাকচুয়ালি কোনো মহিলা না পেয়ে তাত্তা জানি না, মনকে বোঝাচ্ছি, মানে জানি তো খারাপ কিছু, মানুষ তো না, কিন্তু মনকে বোঝাচ্ছি গ্রামের কেউ তো রাতে এসে ঘুরবে না। আমরা ওই মহিলার পেছন করি, দেখলাম মহিলাটি আগে আগে যাচ্ছে, আমরাও পেছনে যাচ্ছি। জানি না ক্যামেরা ঠিকমতো ধরেছি কি হাত পা সারা অঙ্গ কাঁপছে। এত ভয়ের ভিডিও আমরা কোনোদিন তো মানে নিজে করব ধারণা করিনি, বা এরকম যে সম্মুখীন হব, যে গ্রামের লোক সত্যি বলে, এই জিনিসটাও সত্যি কথা বলতে আমরা পুরোটাই ভেবেছিলাম মানে মানুষের ফেক বানানো গল্প, কিন্তু বাস্তবে দেখছি যে না, বানানো গল্প না। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম যখন পেছনে গেলাম এত মানে শরীর খারাপ হয়ে গেল একটা জিনিস দেখে। ওই মহিলাটি পেছনে গেল, ওই রাজবাড়ির পেছনে একটা কুয়ো ছিল, যেই কুয়োটা কিন্তু আমরা দিনের বেলা দেখিনি। আমরা যখন ঢুকেছি এইদিকে ওইদিকে টর্চ নিয়ে ঘুরেছি, আমরা কুয়োটা দেখিনি। তখনই দেখছি যে ওই মহিলাটি কুয়োটির মধ্যে ঝাঁপ দিল। যখন ঝাঁপ দিল তখন ওই আর্তনাদ করে চিৎকার করলো। তখন বুঝলাম তার মানে এখানের মানুষ যে শোনে, তার মানে এই মহিলাটি মানে ওই প্রত্যেকটা সময় যারা চিৎকার শোনে এরকম হেঁটে এসে কুয়োতে ঝাঁপ দেয়, তাই জন্যই চিৎকারটা শোনা গেল। আমরা তড়িঘড়ি সবাই ওখান থেকে বেরিয়ে আসি, তড়িঘড়ি, ব্যাগ তো আমাদের পিঠে ছিল, আর যার যার ফোন তো আমাদের কাছে। যখন আমরা ওখান থেকে বেরিয়ে বাইরেটা আসছি, তখন আমাদেরকে রাজা বলছে, ও রাজদা, ক্যামেরা ক্যামেরা তো আমাদের ভিতরে রয়ে গেছে। আমি বলছি সর্বনাশ করেছে, ক্যামেরা কি আনতে যাবে? ওরকম দেখে কারো ক্যামেরা আনতে যেতে ইচ্ছা করে? আমরা বললাম ক্যামেরা জানতে চুলোয়, ক্যামেরার দরকার নেই। এবার ক্যামেরাটা হচ্ছে বেচারা ওই ছেলেটার। তো ও বলছে, দাদা আমি অনেক কষ্টে ক্যামেরাটা কিনেছি দাদা, আমি ক্যামেরাটা ছেড়ে যেতে পারবো না দাদা, ক্যামেরাটা অন করা ছিল, হতে পারে ক্যামেরাটায় অনেক কিছু ফুটেজ আমরা পাবো। এই লোভে আমি ওখানে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, ভাই একটু দাঁড়িয়ে যা ভাই, 4টে বাজুক, একটু ভোর ভোর হোক, পাখি ডাকুক, তারপর ঢুকবো। তারপর আমরা ওখান থেকে অনেকটা হেঁটে আসি। অনেকটা হেঁটে এসে ওইখানে একটা না সাঁকো মতো করা কাঠের, 3জনে ওখানে বসে থাকি। বসে 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 ভয়তে আমরা ফোন চেক করতে পারছি না ফোনে কি উঠেছে। যখন পাখির একটু শব্দ শুনি যে পাখি ডাকছে, আকাশে মেঘ কাটছে, আস্তে আস্তে দিনের আলো আসছে, তখন আমরা হেঁটে হেঁটে গিয়ে ক্যামেরাটা ওখান থেকে নিয়ে আমরা রিটার্ন যে যার মতো আসি। তখন আমাদেরকে রাজা বলল, রাজদা একটা দিন চলো, আমরা যেই হোটেলে ছিলাম মেদিনীপুরে সেই হোটেলে থাকি, না হয় অন্য কোনো হোটেলে থাকি, না হয় 2-4 ঘন্টার জন্য। শরীর দিচ্ছে না, খুব খারাপ লাগছে, তার মধ্যে আবার আমাদের সারা রাত গা খুব গুলিয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর রাস্তায় বমি টমি করেছি, কোনো গাড়ি তো পাইনি। অটোওয়ালাকে বলে রেখেছিলাম ভোর 5টার সময় যাবে, অটোওয়ালা তো যাইও নি। আমরা হেঁটে 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 অনেকটা হেঁটে এসে খুব কষ্ট হয় শরীরে, যেন মনে ভয় লাগে, শরীরেও কষ্ট হয় কোনো রকমে যখন আমরা আসি। এবার সব থেকে বড় কথা, দাদাভাই বলেন, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমাদের 3জনের ক্যামেরায় কোনো ভিডিও ফুটেজ হয়নি। শুধু ফড়িং উড়ছে রাতের বেলা, জোনাকি উড়ছে রাতের বেলা, সেই মানে নানা রকম শব্দ, গাছপালা খুসখাস শব্দ, ওই শব্দ, আর ভিতরে কোনো রকম পায়ের নুপুরের শব্দ, ছাগল ডাকার শব্দ, মহিলা যাবার শব্দ। ক্যামেরা এরকম ফিট করা ছিল, যদি ওখান থেকে সেই মহিলাটি যেত, মানে গ্যাসে যে মহিলাটি, ভালো মতো ফুটেজটা কিন্তু ওখানে ক্যাপচার করতো, কিন্তু কোনো কিচ্ছু হয়নি, কিচ্ছু না। শুধু ওই রাত কাটিয়েছি আমরা, ওই শুধু টাইমিংটা উঠেছে আর ভিডিও রেকর্ড হয়েছে যে সারা রাত আমরা ওই মেদিনীপুরে ওই রাজবাড়িতে ছিলাম। ভৌতিক রাজবাড়ি, রাজবাড়িটা ভুতুরে। আমাদের রাজ দাদাভাই বলেন, আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম, দিনের বেলা হলেও কোনোদিন ঘুরে আসবেন, ভয় আপনার অনিবার্য লাগবে, রাতের বেলা না থাকাই ভালো। কারণ আমরা থেকে শুধু ভয় পেয়েছি, আমরা কোনো কিছু ফুটেজ নিতে পারিনি। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? রমা দিদিভাইয়ের ঘটনা
খুব তাড়াতাড়ি আসবে, 2-3 দিনের মধ্যে, একটু সময় লাগছে, তোমরা পাবে খুব তাড়াতাড়ি। তো চলো এবার আমি তোমাদের গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম তার কমেন্টগুলো পড়ি, কে কে কমেন্ট করেছো মিষ্টি মিষ্টি। চলো। আচ্ছা, প্রথম কমেন্ট করেছিলে অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে কমেন্ট করেছো বুলা দাস, তারপরে শ্বেতা সাউ, তারপরে কমেন্ট করেছো ঋষিতা মালাকার, স্বপ্না বাজাল দিদিভাই, সেওসি, তারপর কমেন্ট করেছো বর্ষা সরকার, টিনা ঘোষ, তারপরে সোমা কুণ্ডু, জবা দেবী, তারপর কমেন্ট করেছো ঋতু হাজরা, সুমনা ভট্টাচার্য, সঙ্গীতা দিদিভাই, পাপ্পুদেব ভাই, শুভঙ্কর ঘোড়ই, সীমা দাস, মুন্না, তারপর কমেন্ট করেছে টুকু সাবারবাল, পিন্টু ঘোষ, কীর্তিবাস কর, অঞ্জনা বিশ্বাস, তারপরে সিনার সুবীর, সুপর্ণা দাস, তারপরে কমেন্ট করেছো অশোক গুপ্তা, তারপরে সাইবং ঘোষ বা নামটা তো ভালো, বলেছো ইস্ট অর ওয়েস্ট দিদি ইজ দ্য বেস্ট, অনেক ভালোবাসা। তারপরে সন্ধ্যা মণ্ডল দিদিভাই, টিনা আচারিয়া, তারপরে আম, রাকেশ মণ্ডল দিদি গুড মর্নিং জানিয়েছো, আচ্ছা ভাই। তারপরে হচ্ছে শ্বেতা সাউ, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, শ্বেতা সাউ আবার কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো রুমিতা ঘোষ, ভীষণ ভয়ের ছিল, একদম তাই। টিনা আচারিয়া, তারপর কমেন্ট করেছো নীলিমা সিং, রমা কর্মকার দিদিভাই, টিনা আচারিয়া, তারপর আবার কমেন্ট করেছো অশোক গুপ্তা, তারপরে অশোক গুপ্তা, জয়শ্রী গুপ্তা দিদিভাই, আচ্ছা, তারপর লিপিকা বেরা, তারপরে আমাদের বুলা দাস আরেকটি কমেন্ট করেছো বোন, তারপর কিশোরু মান্না, আব্দুল হক ভাই, রূপা দে, তারপরে দেবস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা দিদিভাই, কৌশিকী ঘোষ, তারপর কমেন্ট করেছো মিম, তারপর সুজাতা দাস দিদিভাই, রুচিরা হালদার, মৌয়া পাল, লিপিকা বেরা, পিন্টু ঘোষ, তারপরে কমেন্ট করেছো সাধন জানা, বাবান সাহা, জয়শ্রী ঘোষ দিদিভাই, তারপর প্রদীপ দাস, তারপর মৌমিতা দাস, তারপর কমেন্ট করেছো মৌমিতা দাস একদম লাস্ট। তো চলো সবার কমেন্টগুলো নাম বলে দিলাম। কিরম লাগলো ঘটনাটা, কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বলে রাখি সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টা ফোন খোলা থাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9088336183, এই নাম্বারে তোমরা কল করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কমেন্ট বক্সে পিন করা থাকে, চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। এখনের মতো টাটা, গুড নাইট। ফোনের তারটাও চলে এসেছিল, এই দেখো নিভে গেল। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো, চলো টাটা।